আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদ। আপনাদের সঙ্গে রয়েছে আমি মীরা ফেরদৌস এবং আমি পারভিন মিতু। বগুড়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষক সেলিম হোসেন নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ ১০১ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত পরিচয় আরও ৩৫০ জনকে। এদিকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনি ও তার ভাই ডাক্তার JR ওয়াদুদ টিপু সহ ১৫০ জনের নামে মামলা করা হয়েছে চাঁদপুরে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সৈয়দা সামিয়া তামান্নার রিপোর্ট। বগুড়া সদর থানায় সেলিম হোসেনের বাবার দায়ের করা মামলায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে হত্যার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়। আর বাকি আসামিরা হলেন বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, বগুড়া ৫ আসনের সাবেক সংসদ সদস্য মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বগুড়া ৬ আসনের সাবেক সংসদ সদস্য রাগিবুল আহসান। বগুড়া সদর থানার ওসি জানান, মামলাটি এজাহারে নথিভুক্ত করা হয়েছে। গত ৪ আগস্টে সেলিম হোসেন হত্যাকাণ্ড সংক্রান্তে তার বাবা বগুড়া সদর থানায় মামলা দায়ের করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, রাগিবুল হাসান লিপু, মুজিবুর রহমান মজনু সহ ১০১ জন এজাহার আসামি দিয়ে আর অজ্ঞাতনামা আসামি সহ অভিযোগ দায়ের করেছেন। এই প্রেক্ষিতে বগুড়া সদর থানায় হত্যা মামলা দায়ের হয়েছে। এদিকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপুমণি ও তার ভাই JR ওয়াদুদ টিপু সহ ৫১০ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে চাঁদপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শেখ মহসিন আলম। সৈয়দা সামিয়া তামান্না, আরটিভি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলনে অন্তত ৬৫০ জন মানুষ নিহত হয়েছে। শুক্রবার এক প্রাথমিক প্রতিবেদনের তথ্য জানায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা। প্রতিবেদনের তথ্য অনুযায়ী ১৬ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত বাংলাদেশে ৪০০ জন নিহত হয়েছে। এছাড়া ৫ ও ৬ আগস্ট নিহত হয়েছে আরও ২৫০ জন। রিপোর্ট, গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও। সংগঠনটির মানবাধিকার সংস্থা বলছে, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড এবং প্রাণঘাতী গোলাবারুদ সহ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের দমাতে চেয়েছে আওয়ামী লীগ সরকার। এমন পরিস্থিতিতে বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে মোট ২১টি পরামর্শ দিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় বাংলাদেশে হিন্দু ও সংখ্যালঘুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। এ নিয়ে শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পোস্টে ভারতের প্রধানমন্ত্রী লিখেছেন, একটি গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল বাংলাদেশের প্রতি ভারতের পূর্ণ সমর্থন রয়েছে। এর আগে গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে পদত্যাগ করে ভারতে চলে যান শেখ হাসিনা। ৮ আগস্ট প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভকামনা জানান নরেন্দ্র মোদী। সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের ৮ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিব আদেশ দেন। একই মামলায় ডিবিতে ১০ দিনের রিমান্ডে রয়েছেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। পল্টন থানার আরেক হত্যা মামলায় দ্বাদশ সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত রিমান্ডে রয়েছেন। এয়ার বাদলের রিপোর্ট। গুম খুনের জন্য আলোচিত সেনাবাহিনীর প্রভাবশালী বরখাস্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকে নিউ মার্কেট থানার দোকান কর্মচারী শাহজাহান আলীকে হত্যা মামলায় ১০ দিনের রিমান্ড আবেদন করেন আইউ সাব ইন্সপেক্টর মোহাম্মদ সজীব মিয়া। আদালত ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল ১৫ আগস্ট গভীর রাতে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে জিয়াউল আহসানকে গ্রেপ্তার করা হয়। ১৬ জুলাই বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর নিউ মার্কেট এলাকায় পাপোশের দোকানের কর্মচারী শাহজাহান আলীকে হত্যার অভিযোগে তার মা আয়শা বেগম মামলাটি করেন। নিউ মার্কেট মামলার হত্যা মামলায় তাকে আজকে প্রডিউস করা হয়েছে। তার বিরুদ্ধে আসলে তো অসংখ্য হত্যা মামলা হবে। আপনারা জানেন তিনি আয়না ঘরের কারিগর ছিলেন, তিনি জেনোসিস্ট, তিনি গণহত্যার এক অন্যতম আসামি।
এদিকে একই মামলায় শেখ হাসিনা সরকারের দুই প্রভাবশালী ব্যক্তি সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক রিমান্ডে রয়েছেন। জিজ্ঞাসাবাদে আনিসুল হক বলেন, দেশে ছাত্র আন্দোলন শুরু হওয়ার পর তিনি একটি সমাধানের দিকে যাচ্ছিলেন, কিন্তু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের কারণে সেটা সম্ভব হয়নি। আন্দোলন দমনে তারা খুবই অ্যাগ্রেসিভ ছিলেন। এছাড়া তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাস্তবতা বোঝানো যাচ্ছিল না। অন্যদিকে পল্টন থানার এক হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে রয়েছেন দ্বাদশ সংসদের সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। মিন্টু রোডের ডিবি কার্যালয়ে রেখে তাদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আর বাদল, RTV, ঢাকা। 5 আগস্ট শেখ হাসিনা পদত্যাগের আগ মুহূর্তে সর্বোচ্চ বল প্রয়োগ করে ছাত্র জনতাকে হত্যা করে পুলিশ। রাজধানীর যাত্রাবাড়ির পাশাপাশি এদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছনে চানখারপুলে এমন ভয়াবহ হত্যাকাণ্ড চালাতে দেখা যায় পুলিশকে। বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতেই পুলিশ চালায় গুলি। এর বাদলের রিপোর্ট। 5 আগস্ট বেলা 12টার দিকে বৈষম্য বিরোধী ছাত্রদের মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে চানখারপুল মোড়ে অবস্থান নেয় পুলিশের একটি টিম, যাতে কোনোভাবেই আন্দোলনকারীরা শাহবাগের দিকে যেতে না পারে। সেখানে পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তার নির্দেশে পুলিশের 4টি বিশেষ দলকে দেখা যায়। তাদের একটি দল টিয়ার সেল নিক্ষেপ করছিল, অন্য একটি দল সাউন্ড গ্রেনেড ছুটছিল আন্দোলনকারীদের লক্ষ্য করে, আর আরেকটি দল রাবার বুলেট ছুটছিল। কিন্তু এই টিমে আরও কিছু পুলিশ সদস্য ছিল যাদের হাতে চাইনিজ রাইফেল। এদের দেখা যায় তাজা বুলেট রাইফেলে লোড করতে। ঊর্ধ্বতন সেই কর্মকর্তা নির্দেশ দিচ্ছিলেন শিক্ষার্থীদের উপর গুলি চালাতে। এসব রাইফেল হাতে অন্তত 4 জনকে দেখা যায় নিখুঁত নিশানা লাগিয়ে মাত্র 150 থেকে 200 গজ দূরে আন্দোলনরতদের উপর গুলি চালাতে। বন্দুকের গুলি শেষ হলে আবারও লোড করে ম্যাগজিনের পর ম্যাগজিনের গুলি চলে শিক্ষার্থীদের উপর। এভাবে শিক্ষার্থীদের উপর গুলি চালানোর পর লাশ পড়লে সেসব নিয়ে মন্তব্যও করতে শোনা যায় এসব ঘাতক পুলিশ সদস্যদের। গুলিতে লুটিয়ে পড়া ছাত্র জনতাকে ধরাধরি করে হাসপাতালের দিকে নিতে দেখা যায়। এই সময় ঢাকা মেডিকেলে গিয়ে দেখা যায় লাশের সারি। এদিন সারা দেশে প্রাথমিক হিসাবে 104 জনের হত্যার খবর পাওয়া যায়। আর বাদল, RTV, ঢাকা। 15 আগস্ট ঘিরে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি অংশ নয় বলে জানিয়েছেন সংগঠনটির সমন্বয়ক সার্জিস আলম। এসব ঘটনার সঙ্গে কোনো সমন্বয়কের সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 21 হলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এই সমন্বয়ক। সার্জিস বলেন, বিভিন্ন সূত্র থেকে আওয়ামী লীগের পাল্টা বিপ্লবের তথ্য থাকায় প্রতিহতের ঘোষণা দিয়েছিলেন তারা। সংস্কারের মধ্যে নতুন বাংলাদেশ বিনির্মাণে গণমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার আহ্বানও জানান সার্জিস আলম। 15 আগস্টের শোক প্রকাশে যারা ওইখানে একটি ফুল নিয়ে গিয়েছিল, তিনি যদি ওই রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন তিনি সেখানে ফুলটি নিয়ে যেতে পারেন, আমরা তাকে বাধা দিতে পারি না। রাজনৈতিক প্রতিহিংসাকে
বাস্তবায়ন করার জন্য এই কাজগুলো করেন, এগুলো আমরা আমাদের জায়গা থেকে কখনোই সমর্থন করি না। আপনি যদি দায় দিতে চান, দায় আমাদের সবাইকে নিতে হবে। তারা দেশ ছেড়ে পালিয়েছে, তাদেরকে মামলা দেওয়া হয়েছে, এই যে ঘটনাগুলো হয়েছে, এটার জন্য কি এখন আমরা শোক পালন করব? যদি এটার জন্য না করি, 15 আগস্ট 1975 জন্য আমরা শোক পালন করব না। কারণ কি? কারণ ওই 72 থেকে 75 ঘটনা যদি দেখেন, তখন স্বৈরাচার বা ফ্যাসিস্টের চরম একটি মাত্রা ছিল। ইতিহাস ঘাটলে আমরা এটি দেখতে পাই। ভারতে বসে শেখ হাসিনা যে চক্রান্ত করছে তা রুখে দিতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে নেওয়া হবে বলেও জানান তিনি। এদিকে সম্প্রীতি বাড়াতে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠক করেছে বিএনপি। বিস্তারিত দেখুন অরণ্য গফুরের রিপোর্টে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনটি। সেখানে প্রধান অতিথির বক্তব্যে গণতন্ত্র পুনরুদ্ধার সহ বিএনপি চেয়ারপারসনের সংগ্রামী জীবন তুলে ধরেন মির্জা ফখরুল। আল্লাহ যদি রহম করেন, ম্যাডাম অতি শীঘ্র আমরা বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি, একদম সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, সেই দোয়া। শেখ হাসিনার পতন হলেও দেশ বিদেশে ঘাপটি মেরে থাকা স্বৈরাচারের দোসরদের ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। মনে করেন যে আমাদের লড়াই শেষ হয়ে গেছে, তাহলে ভুল করবেন। এখন অত্যন্ত একটা ভাসমান অবস্থা আছে। যে কোনো মুহূর্তে ভারত যিনি বসে আছেন শেখ হাসিনা, তিনি তার সুযোগ গ্রহণ করতে পারেন এবং চক্রান্ত শুরু করেছেন। সেই চক্রান্তকে প্রতিরোধ করাই এখন আমাদের কাজ। এদিকে সম্প্রতি সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সঙ্গে আলাদা মতবিনিময় করেছে বিএনপি। অরণ্য গফুর, RTV, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিলেন ওয়াহিদ উদ্দিন মাহমুদ, আলী ইমাম মজুমদার, ডক্টর মোহাম্মদ ফাউজুল করিম খান ও লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। বিকেলে বঙ্গভবনে তাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস উপস্থিত ছিলেন। শরীয়ত খানের রিপোর্ট। ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট শপথ গ্রহণের মাধ্যমে দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সরকারের উপদেষ্টা হিসেবে রয়েছেন ১৬ জন। সরকারের উপদেষ্টা হিসেবে নতুন করে যুক্ত হলেন অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ, সাবেক আমলা আলী ইমাম মজুমদার ও ফয়জুল কবির খান এবং সাবেক সেনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম চৌধুরী। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পদের কর্তব্য। বিকেলে গণভবনে অন্তর্বর্তী সরকারের নতুন ৪ উপদেষ্টাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ। এ নিয়ে ৪ ধাপে প্রধান উপদেষ্টা সহ মোট ২১ জন উপদেষ্টা শপথ নিয়েছেন। নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ। অর্থনীতিবিদ ওয়াহিদ উদ্দিন মাহমুদ ১৯৯৬ সালে তত্ত্বাবধায়ক সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন। সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIBর ট্রাস্টি বোর্ডের সদস্য। ডক্টর মোহাম্মদ ফাউজুল কবির খান বিশ্ব ব্যাংক, ADB, জাইকা, UNDP, এশীয় উন্নয়ন ব্যাংকের একজন শীর্ষ পরামর্শক। সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী ২০০৩ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত তৎকালীন বাংলাদেশ রাইফেলসের মহাপরিচালক ছিলেন। পরে নতুন ৪ উপদেষ্টা সহ বঙ্গভবনে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা। এতে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শরীয়ত খান, RTV, ঢাকা। দুষ্কৃতকারীদের অপচেষ্টা ঠেকাতে রাতের আধারে মন্দির ও গির্জা পাহারা দিচ্ছে দেশবাসী। ঢাকাসহ সারা দেশের মন্দিরগুলোতে এমন অসাম্প্রদায়িক চিত্র দেখে হিন্দু সম্প্রদায়ের নেতারা বলছেন, রাজনীতিতে সংখ্যালঘু কার্ড খেলার দিন শেষ। অন্যদিকে খ্রিস্টান জনগোষ্ঠীর নেতারা জানায়, স্বাভাবিকভাবেই চলছে তাদের সব কার্যক্রম। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে সুফিয়ান ফারাবির 2 পর্বের ধারাবাহিকের আজ প্রথম পর্ব।
সারা দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা। পাহারা দিচ্ছে মন্দির ও গির্জা, সংকল্প সাম্প্রদায়িকতা রুখে দেয়ার। দেশ স্বাধীনে আনন্দে আছে, আর এই ফাঁকে তাদের উপর অত্যাচার হবে সেটাও তো হয় না। এটা তো আমাদের সবারই খেয়াল রাখতে হবে। আসলে আমাদের পরিচয়টা হওয়া উচিত মানুষ। এই পট পরিবর্তনের পর এখনো পর্যন্ত এই ধরনের ঘটনা ঘটেনি। শুধু ঢাকা নয়, বিভিন্ন জেলায় সংখ্যালঘুদের সঙ্গে নিয়ে মন্দির ও গির্জা পাহারা দিচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা, দিচ্ছে অভয় ও পাশে থাকার প্রতিশ্রুতি। আমাদের মন্দিরে কোনো সমস্যা নাই, সাধারণ ছাত্র জনতা সহ সেখানে পাহারা দিতেছি। মন্দির ও হিন্দু সম্প্রদায়ের খোঁজখবর নিতে মাঠে সরব ইসলামপন্থীরাও। ঢাকা সহ সারা দেশে মন্দির পাহারায় নিয়োজিত তাদের কর্মীরা। আমাদের এখানে আমরা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মাধ্যমে আমরা সবাই বসবাস করছি। সাভারের ছাত্র সমাজ ও এলাকাবাসীর দৃঢ় অবস্থানের কথা তুলে ধরে ইসকন মন্দিরের এই নেতা জানান, সুযোগ সন্ধানীদের কোনো স্থান হবে না। আমাদেরকে খুব সুন্দর ব্যবহার দিয়েছে, আমরা ভুলতে পারবো না। সাভারে 3টি গ্রামে বসবাস করে 8,000-এরও বেশি খ্রিস্টান। এখন পর্যন্ত নিরাপত্তাজনিত কোনো ঝুঁকি নেই বলে জানায় তারা। সরকার পতনের পরে আমাদের গির্জা বা কোনো হামলা আসে নাই, তারপরে কোনো জায়গা জমি দখল করে নাই, কোনো আক্রমণ বা বিশৃঙ্খলা কিছু হয় না। হিন্দু মহাজোট নেতা গোবিন্দ প্রমাণিক মনে করেন, সংখ্যালঘুদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করার দিন শেষ। তরুণদের নতুন বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াবার সময় এসেছে। জয় একটা সাক্ষাৎকার দিয়েছে যে মানে শেখ হাসিনা না থাকলে হিন্দু এখন শেষ। তার মানে যেভাবে হোক ওই মাইনরিটি ইস্যু করে তারা বাংলাদেশে তাকে আবার প্রতিষ্ঠিত করার একটা পায় তারা করে সবসময়, এবং এখনো করছে। সুফিয়ান ফারাবি, RTV, ঢাকা। এদিকে আবার বাড়তে শুরু করেছে বেশিরভাগ নিত্যপণ্যের দাম। বেড়েছে চালের দাম, মিনিকেট ও 28 চাল কেজিতে বেড়েছে 3 থেকে 4 টাকা। আলু ও পেঁয়াজ আগের দামে থাকলেও ঝাঁজ বেড়েছে কাঁচামরিচের। এদিকে মুরগির দাম বেশি রাখাও মৃত মুরগি বিক্রির দায়ে 50,000 টাকা জরিমানা ও আটক করা হয়েছে কারওয়ান বাজারের এক বিক্রেতাকে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। আবারও বেড়েছে কাঁচামরিচের ঝাঁজ। দাম কমার সপ্তাহ ঘুরতে না ঘুরতে প্রতি কেজি মরিচ আবারও 350 থেকে 400 টাকায় বিক্রি হচ্ছে কারওয়ান বাজারে। ক্রেতা ও বিক্রেতারা বলছে, বাজারে বেশিরভাগ নিত্যপণ্যের দাম গেল কয়েকদিনে কিছুটা কমলেও আবারও বাড়তে শুরু করেছে। কাঁচামরিচ আজকে বিক্রি করতেছি আমরা 320 টাকা, আমার কিনা 1600 টাকা পালা, তাহলে খুচরা বিক্রি হচ্ছে 350 টাকা। বাইরে তো বলতেছে কম কম কম, আমরা তো বাজারে এসে কম পাচ্ছি না। আলু, পেঁয়াজ ও সবজির দাম কম থাকলেও বেড়েছে চাল ও মাছের দাম। রুই মাছ 400 টাকা কেজি, যেটা এর আগে 350 টাকা কেজিতে আমরা কিনতে পারতাম। বাজারে যেটা কমেছে সেটা মিডিয়াতে কমেছে আপনাদের, কিন্তু ইন রিয়েল প্র্যাকটিসে বাজারের কোনো কিছুই কমে নাই। সরকার পতন হওয়ার পরে চালের দামটা বৃদ্ধি হয়ে গেছে। যে 28 ছিল 52 টাকা, ওটা এখন 54 থেকে 55 টাকা পাইকারি আমরা কিনতে হচ্ছে। মিনিকেট ছিল 60-62, ওটা এখন 66 থেকে 80 টাকা। এদিকে কারওয়ান বাজারে ভোক্তা অধিদপ্তরের সাথে বাজার তদারকিতে নামে শিক্ষার্থীরা। এই সময় মেসার্স আল্লাহদার নামে এক মুরগির দোকানে মৃত মুরগি বিক্রির দায়ে 50,000 টাকা জরিমানা ও দোষীদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। তারা স্বীকার করলো যে এগুলো হচ্ছে মরা মুরগিগুলো তারা ফ্রিজে কেটে সংরক্ষণ করে রাখে, প্রসেস করে বিভিন্ন জায়গায় হচ্ছে সাপ্লাই করছে। ওনারা বলতেছেন চারুলতা এবং স্বপ্নিল দুইটা রেস্টুরেন্টে ওনারা প্রসেস মুরগি দেয়। আপনারা কি বলবেন যে আপনারা এখনো মরা মুরগিটা বিক্রি করতেছেন না? এটা কি কমে বিক্রি করতেছেন? আমাদের কাছে সম্পূর্ণ প্রুফ আছে। ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মণ্ডল জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জরিমানা আরোপ করা হয়েছে এবং ব্যবসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রচলিত যে অন্যান্য ধারা বা অন্যান্য আইন আছে সেই আইনেও তার নামে মামলা হবে। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে শনিবারও বাজারে অভিযান করা হবে বলে জানিয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বিপুল দেবরাই, RTV, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে ক্ষতিগ্রস্তদের পরিবারের পাশে দাঁড়াতে সরকার ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানিয়েছেন ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ FDUBর নেতারা। সকালে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে FDUBর প্রতিনিধি সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এ সময় ডিপ্লোমা প্রকৌশলীদের ন্যায্য দাবি পূরণে 8 দফা দাবি জানানো হয়। প্রকৌশলী মোহাম্মদ গিয়াসউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন BFUজের একাংশের সভাপতি রাহুল আমিন গাজী। অনুষ্ঠান শেষে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহতদের স্মরণে দোয়া করা হয়। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শহীদ ছাত্র জনতা স্মরণে দোয়া ও আলোচনা সভার আয়োজন করে ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী ঐক্য ফোরাম। এছাড়া জন্মদিন উপলক্ষে দোয়ার আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণের হাজারীবাগ থানা বিএনপি। এতে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান জিয়া।
রংপুর কেন্দ্রীয় কারাগারের সংঘর্ষে এক কয়েদির মৃত্যুর ঘটনায় 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিকেলে তথ্য নিশ্চিত করেন জেলা প্রশাসক মোবাশ্বের হাসান। জেলা প্রশাসক ও কারা কর্তৃপক্ষ জানায়, সকালে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 2 আসামির মধ্যে গাছ থেকে আম পাড়া নিয়ে মারামারি হলে এক পর্যায়ে বাহার নামের কয়েদি গুরুতর আহত হন। পরে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে তার মৃত্যু হয়। এই খবর কারাগারে ছড়িয়ে পড়ায় উত্তেজনা সৃষ্টি হলে কারারক্ষীরা টিয়ারশেল ও রাবার বুলেট ছুড়ে। এই ঘটনায় 2 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতন ঘটে। ছাত্রদের এই আন্দোলনের সাফল্যের পর পাকিস্তানেও শুরু হয়েছে ছাত্র আন্দোলন। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছেন দেশটির শিক্ষার্থীরা। এই আন্দোলন বাংলাদেশ ছাত্র আন্দোলন থেকে অনুপ্রাণিত বলে মনে করছে দেশটির সংবাদ মাধ্যম। এদিকে 2 দিন ধরে চলছে বাংলাদেশের পার্শ্ববর্তী ভারতের কলকাতায় নারীদের আন্দোলন। বিস্তারিত শাহাদাত শাওনের রিপোর্টে। পাকিস্তানে আন্দোলনের ডাক দিয়েছে দেশটির শিক্ষার্থীরা। দেশের সংবিধান পুনরুদ্ধার এবং ছাত্র সংঘগুলোকে উজ্জীবিত করার লক্ষ্যে প্রধান বিরোধী দল পাকিস্তান তেহরিক ইনসাফের ছাত্র শাখা এ আন্দোলনের ডাক দেয়। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে আগামী 30 আগস্টের মধ্যে মুক্তি দিতে বর্তমান সরকারকে আলটিমেটাম দিয়েছে পাকিস্তান স্টুডেন্ট ফেডারেশন। সম্প্রতি বাংলাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে শেখ হাসিনা সরকারের পতন হয়। পাকিস্তানের স্থানীয় সংবাদ মাধ্যম ডন বলছে, শেখ হাসিনা সরকারের পতন ঘটানো বাংলাদেশি ছাত্রদের আন্দোলনে প্রভাবিত হয়ে স্টুডেন্ট ফেডারেশন বিক্ষোভের ডাক দেয়। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ছাত্র আন্দোলন। কলকাতার মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল আরজি করের এক ইন্টার্ন চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনা সামনে আসার পর ফুঁসে ওঠে শিক্ষার্থীরা। হত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে প্রথমে কলকাতায় আন্দোলন শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়েছে রাজ্য জুড়ে। শাহাদাত শাওন, RTV। থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন পেইতং থার্ন সিনাওয়াত্রা। তিনি দেশটির সাবেক নেতা ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার মেয়ে। পেইতং থার্ন দেশটির ইতিহাসের সবচেয়ে কম বয়স্ক প্রধানমন্ত্রী এবং ইংলাক সিনাওয়াত্রার পর দেশটির দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী। গেল বুধবার দেশটির সাংবিধানিক আদালত সেত্রা থাবিসিনকে প্রধানমন্ত্রীর পদ থেকে অব্যাহতি দেয়। এরপরে ফেউথাই পার্টি নতুন প্রধানমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য পেইতং থার্ন সিনাওয়াত্রার নাম ঘোষণা করে। আফ্রিকার দেশ কঙ্গোতে মাঙ্কি পক্স প্রাদুর্ভাবে বছরে এখন পর্যন্ত 548 জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে 15,500-এর বেশি মানুষ মাঙ্কি পক্সে আক্রান্ত হয়েছে। বৃহস্পতিবার এক বিবৃতিতে জানায়, দেশটির স্বাস্থ্যমন্ত্রীর বরাত দিয়ে এ তথ্য জানায় আল জাজিরা। বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি হতে না হতেই আফ্রিকার বাইরে প্রথম ইউরোপের দেশ সুইডেনে শনাক্ত হয়েছে অতি সংক্রামক নতুন ধরনের মাঙ্কি পক্স, যা আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকা ব্যক্তির মাঝেও সংক্রমিত হচ্ছে। ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি পাশবিকতা রুখতে বৃহস্পতিবার কাতারে নতুন করে শুরু হয়েছে যুদ্ধবিরতি চুক্তি আলোচনা। প্রথম দিন মধ্যস্থতাকারীদের মধ্যে গঠনমূলক আলোচনা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে এক মার্কিন কর্মকর্তা। আজ ফের আলোচনায় মিলিত হবেন তারা। তবে গাজা উপত্যকায় বহাল তবিয়তে চলছে ইসরায়েলি নারকীয় হত্যাযজ্ঞ। উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে অ্যাপার্টমেন্টে হানাদারদের হামলায় শিশুসহ বেশ কয়েকজন ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও অনেকে। দখলকৃত পশ্চিম তীরেও ফিলিস্তিনি সম্প্রদায়ের উপর হামলা চালিয়েছে সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা। পুড়িয়েছে গাড়ি, ধ্বংস করেছে সম্পত্তি, ঘটেছে হতাহতের ঘটনাও। ইসরায়েলি বিরামহীন এই হত্যাযজ্ঞে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ছাড়িয়েছে 40,000। সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপে অংশ নিতে নেপালে যাবে বাংলাদেশ দল। সন্ধ্যায় নেপালের উদ্দেশ্যে দেশ ছাড়ার কথা রয়েছে মারুফুল হকের শিষ্যদের। আসরে 2টি গ্রুপে স্বাগতিক নেপাল সহ অংশ নেবে 6টি দল। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গী নেপাল ও শ্রীলঙ্কা। বি গ্রুপে লড়বে ভারত, ভুটান ও মালদ্বীপ। 18 আগস্ট শ্রীলঙ্কা ও নেপাল ম্যাচ দিয়ে শুরু হবে আসর। বাংলাদেশের প্রথম ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে 20 আগস্ট। 22 আগস্ট স্বাগতিক নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের লড়াই শেষ করবে
বাংলার যুবারা। 25 ও 26 আগস্ট অনুষ্ঠিত হবে সেমিফাইনাল। 28 আগস্ট ফাইনাল দিয়ে পর্দা নামবে সাফ অনূর্ধ্ব 20 চ্যাম্পিয়নশিপের। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশে অলিম্পিক যাত্রা। 40 বছরের সাফল্য তো দূরের কথা, বিশ্ব অলিম্পিক অ্যাসোসিয়েশনের দয়া দাক্ষিণের উপর ভর করে মিলছে বাংলাদেশে অংশগ্রহণ। দূরদর্শিতার অভাব, অযোগ্যদের ক্রীড়াঙ্গনে প্রভাব বিস্তার ও সরকারি পৃষ্ঠপোষকতার ঘাটতিকেই প্রধান কারণ হিসেবে দেখছেন ক্রীড়াবিদ ও সংশ্লিষ্টরা। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। বরাবরের মতোই আরও এক ব্যর্থ অলিম্পিক। 53 বছর বয়সী লাল সবুজের বাংলাদেশের অংশগ্রহণই যেন বড় পাওয়া। যে অংশগ্রহণও মেলে ওয়াইল্ড কার্ডে, এক কথায় দয়া দাক্ষিণ্যে। ব্যর্থতার নানান কারণ সামনে আসে, অংশ নেয়া ক্রীড়াবিদরা দেখেন নানান বাস্তবতা। এবারের অলিম্পিকে অংশ নেয়া শুটার রবিউল ইসলামের অভিজ্ঞতা আর আক্ষেপের হিসেবটাও বড়। আর বাইরে যারা অলিম্পিক, মেইনলি যারা অলিম্পিকের জন্য সিলেক্টেড, সো তারা প্রতি বছর না হলেও 20 থেকে 25টা ইন্টারন্যাশনাল কম্পিটিশনে পার্টিসিপেট করে। আমরা সেটা পারি না। আমরা বছরে হয় দেখা গেল 3টা থেকে 4টা ইন্টারন্যাশনাল করি। সো ওদের কাছে জিনিসটা অনেক নর্মাল, আর আমাদের কাছে প্রত্যেকটা কম্পিটিশন অনেক টাফ হয়ে দাঁড়ায়। দীর্ঘমেয়াদী পরিকল্পনা, পর্যাপ্ত আর্থিক সুবিধা ও ক্রীড়াঙ্গন থেকে অযোগ্যদের সরানো না হলে সাফল্য থাকবে অধরা। বিভিন্ন ফেডারেশনে এই রাজনৈতিক ব্যক্তিদের এনে বসিয়ে দেওয়া হয়েছে। দেখা গিয়েছে তাদের সাথে সেই খেলার কোনো সংযোগই নাই, এবং 90 থেকে 95% ফেডারেশনগুলিতেই এরকম লোকগুলো বসে আছে, অযোগ্য ব্যর্থ লোকজন বসে আছে। এবং এইটার পেছনে আমি মনে করি যে অনেক বড় দায় হচ্ছে ওই জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক পরিষদ, ফোরাম, যেটা এই ফোরামের অনেক বড় দায়। এই ফোরামকে ভেঙে দেওয়াটা খুব জরুরি ক্রীড়াঙ্গনকে বাঁচাতে হলে। শুটার বলেন, সে অ্যাথলেট বলেন, পিছায় যাচ্ছে। কেন পিছায় যাচ্ছে এটা আমাদেরকে বের করতে হবে। সো আমরা যদি এই পিছায় না যাওয়াতে তাকে পুশ দিয়ে আরও আগে দিতে পারি, তাহলে অটোমেটিক্যালি আমাদের মেডেল আসবে। অলিম্পিকের মতো আসর থেকে পদকের আশা করতে হলে ঢেলে সাজাতে হবে পুরো ক্রীড়াঙ্গন। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। RTVর সব শেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।